আয়, ব্যয় এবং সম্পদ, আপনার সম্পদ আছে না, সেই সম্পদের হিসাব বা আয়ের হিসাব বা ব্যয়ের হিসাব একটা নির্দিষ্ট পন্থায় বা একটা ফর্মের মাধ্যমে আয়কর কর্তৃপক্ষের নিকট সাবমিট করার নাম হল রিটার্ন। অর্থাৎ আপনি যে ইনকাম করছেন 1 বছর যাবত, জুলাইয়ের 1 তারিখ থেকে ওই বছরের জুনের 30 তারিখ পর্যন্ত আপনি যে আয় করেছেন, ওই আয়, আপনি যে ব্যয় করেছেন ওই ব্যয় এবং আপনার যে সম্পদ মানে জমেছে ওই সম্পদের টোটাল হিসাব একটা নির্দিষ্ট পন্থায় ফরম্যাটের মাধ্যমে ইনকাম এনবিআর কর্তৃক নির্ধারিত একটা ফরম্যাটের মাধ্যমে আয়কর কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করার নামেই রিটার্ন। ক্লিয়ার? নিজের ভাষায় লিখে দিয়ে আসবে একবারে এইভাবে। রিটার্নকে করে মানে দাখিল করে বা করবে। রিটার্নকে দাখিল করে যে করদাতা, সেই রিটার্ন দাখিল করে বা করতে হবে, কারণ তার হিসাব নিকাশ অন্য ব্যক্তি তো আর জানে না। সে তার কি আয় করেছে, সে কি ব্যয় করেছে, তার কি সম্পদ আছে বা নাই, সেটা তো অন্য কোনো ব্যক্তি জানার কথাও নয়। সুতরাং যে ব্যক্তি করদাতা, ওনার আয় ব্যয় এবং সম্পদের হিসাব সম্বলিত একটা ব্যাখ্যা আয়কর কর্তৃপক্ষের নিকট তাকেই সাবমিট করতে হবে। সুতরাং যে ব্যক্তি কর দেয় তাকে রিটার্ন সাবমিট করতে হবে বা রিটার্ন দিতে হবে। ক্লিয়ার? এখানে হয়তো বা নাই রিটার্ন, তাহলে কোথায় সাবমিট করবে? আছে পরে মনে হয় আছে। হ্যাঁ, রিটার্ন কোথায় সাবমিট করবে? রিটার্ন সাবমিট করবে কোথায়? যেমন এখন অনলাইনে রিটার্ন সাবমিট করা হয়। পূর্বে আপনার রিটার্ন, আপনার যে টিন সার্টিফিকেট যে অধিক্ষেত্রের আন্ডারে আছে ওই আয়কর কর্তৃপক্ষের অফিসে রিটার্ন সাবমিট করতে হইতো। এখনো এনবিআর এর ওয়েবসাইট আছে। ওয়েবসাইট হলো www.etaxnbr.government.bd তে ঢুকে অনলাইনে আপনি আপনার রেজিস্ট্রেশন করা আপনার রিটার্নের ইয়েতে আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। অর্থাৎ অনলাইনে এখন রিটার্ন সাবমিট করতে হবে। কোথায়? এনবিআর এর অফিসে। রিটার্ন কিভাবে সাবমিট করতে হয় বা কেন করতে হয়? করযোগ্য আয়ের ভিত্তিতে রিটার্ন সাবমিট করতে হয়। করযোগ্য আয়, ধরেন প্রতি বছরেই একটু রিভাইজ হয় যে আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বা লেভেল পর্যন্ত আপনাকে ছাড় দেওয়া থাকে, যে আপনার আয় যদি এই লেভেলে হয় তাহলে আপনাকে আর করমুক্ত, আপনাকে আর কর দিতে হবে না বা রিটার্ন দিতে হবে না। হ্যাঁ, রিটার্ন আপনার যদি টিন ওপেন থাকে তাহলে 0 রিটার্ন সাবমিট করতে হয়। ঠিক আছে? তো রিটার্ন সাবমিট করতে হয় আপনার যদি টিন ওপেন থাকে। তো রিটার্ন টিন সাবমিট করতে হয় বা রিটার্ন দিতে হয়, আপনার আয়ের হিসাব দিতে হয়। আয় যদি করে থাকেন আপনার একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, অর্থাৎ করমুক্ত সীমা পর্যন্ত যদি আপনার আয় থাকে তাহলে এক ধরনের রিটার্ন, আর যদি আপনার করমুক্ত সীমা পার হয়ে যায় তাহলে আরেক ধরনের রিটার্ন সাবমিট করতে হবে। ক্লিয়ার? এই সীমাটা কত? কোনো স্বাভাবিক ব্যক্তি যার বছরে 3,50,000 টাকা, এখন আবার প্রত্যেকটা ক্ষেত্রে 25,000 টাকা করে বৃদ্ধি করছে, এটা সামনে যখন আপনারা রিটার্ন দিবেন, হ্যাঁ কার্যকরী হয়নি, হবে। হ্যাঁ,
হ্যাঁ, ওইটা হয়তো বা থাকবে না। হ্যাঁ হ্যাঁ, এটা সামনে নির্দেশনা আসবে বা ইয়ে হবে। যাক, আপনার পূর্বের গুলো আমরা আলোচনা করব, হ্যাঁ, যেটা বাস্তবায়ন হয়ে গেছে বা হচ্ছে। তো 3,50,000 পর্যন্ত একজন স্বাভাবিক ব্যক্তির যদি আয় থাকে তাহলে তার করমুক্ত বা শূন্যতা। কোন একজন মহিলা অথবা 65 বৎসর এবং তার ঊর্ধ্বে বয়সের কোনো ব্যক্তির করমুক্ত সীমা হলো 4 লক্ষ টাকা। আচ্ছা, এখানে না ঢুকলে হবে, আমার ইয়েতে ঢুকে নেই। তৃতীয় লিঙ্গ বা প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত সীমা হলো 4,75,000 টাকা। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করমুক্ত সীমা হলো 5 লক্ষ টাকা। আপনার বা আপনার পরিবারে যদি কোনো প্রতিবন্ধী সন্তান থাকে তাহলে ওই প্রতিবন্ধী সন্তানের জন্য আপনি একটা কর মুক্ত এরিয়া পাবেন। এটা হলো 50,000 টাকা। প্রত্যেকটা প্রতিবন্ধী সন্তানের জন্য ওই পরিবারের করদাতা 50,000 টাকা সুবিধা পাবে। যেমন 3,50,000 টাকা যার, সে 4 লাখ টাকা পর্যন্ত করমুক্ত সীমা পাবে। সেম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে 4 লক্ষ টাকার মধ্যে 4,50,000 টাকা, মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 5 লক্ষ টাকা থেকে 5,50,000 টাকা। ক্লিয়ার? যদি হ্যাঁ, যদি ওই পরিবারের স্বামী এবং স্ত্রী দুইজনই কর দাতা হন তাহলে শুধু একজন সেই সুবিধা ভোগ করতে পারবে। ক্লিয়ার? যাদের অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে, এরকম প্রায় 45টা পয়েন্ট আছে যাদের অবশ্যই কর মানে রিটার্ন সাবমিট করতে হবে বা ট্যাক্স দিতে হবে। 45টা পয়েন্ট আমি আলোচনা করলাম না। আপনার পরীক্ষার মধ্যে আসলে হয়তো বলতে পারে যে অবশ্যই কর দিতে হবে এমন 10টা করদাতার উল্লেখ করো। আমি 15-20টা উল্লেখ করছি মনে রাখার জন্য, ছোট ছোট পয়েন্টগুলো। এছাড়া বইয়ের মধ্যে আপনার 45টা পয়েন্ট পাবেন। ঠিক আছে? যেমন মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে, বললাম 3,50,000 টাকা পর্যন্ত তো দিতে হবে না, কিন্তু যদি 3,50,000 টাকা ক্রস করে, 4 লাখ টাকা ক্রস করে, 4,75,000 টাকা ক্রস করে, 5 লাখ টাকা ক্রস করে, তাহলে অবশ্যই রিটার্ন সাবমিট। কর অব্যাহতি প্রাপ্ত এবং হ্রাসকৃত হারে কর যোগ্য আয় থাকলে, ধরেন আপনার কোনো একটা কর অব্যাহতি আছে অথবা হ্রাস হয়ে গেছে, হওয়ার পরেও যদি কর সীমা পর্যন্ত পৌঁছায় যায় তাহলে রিটার্ন বা কর দিতে হবে। ধরেন আপনার ইনকামের মধ্যে অনেক ইনকামে আছে যে কর অব্যাহতি আছে, কিছু কিছু ইনকামের কর অব্যাহতি আছে, হ্রাসকৃত হারে কর দেওয়া যায়। দেওয়ার পরে মোট যে আপনার আয় যদি কর সীমা অতিক্রম করে তারপরে কর দিতে হবে। গণকর্মচারী হলে, বর্তমানে গণকর্মচারী তো বুঝেনি, সরকারি কর্মচারী হলে তাকে কর দিতে হবে বা রিটার্ন দিতে হবে। তবে এই ক্ষেত্রে সীমা তো আছে, রিটার্ন সাবমিট করতে হবে। কোন অনিবাসী যার বাংলাদেশে স্থায়ী স্থাপনা আছে, অনিবাসীকে যে বিদেশি লোক বাংলাদেশে বসবাস করে বা থাকে, সে হল অনিবাসী। তার যদি বাংলাদেশে স্থায়ী সম্পদ থাকে তাহলে কর দিতে হবে। সিটি কর্পোরেশন পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে, সিটি কর্পোরেশনে যদি আপনি থাকেন অথবা পৌরসভা এলাকায় থাকেন, ওইখানে যদি কোনো একটা ট্রেড লাইসেন্স করেন এবং সেই ট্রেড লাইসেন্স নবায়ন যদি করতে যান তাহলে আপনাকে রিটার্ন সাবমিট করার পরে বা রিটার্ন সাবমিটের কাগজ সাবমিট করতে হবে, দেখাইতে হবে। সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তিতে, আপনি বিদ্যুতের সংযোগ নিবেন, দরখাস্ত করবেন বিদ্যুৎ সংযোগের জন্য, সেই সংযোগ আপনি পাবেন না আপনার রিটার্ন সাবমিট করা না থাকলে। কপি ওইখানে সাবমিট করতে।
আমি আসতেছি, আরও দেখবেন যে পয়েন্ট আপনাদের জানা পয়েন্ট চলে আসবে। স্ট্যাম্প ভেন্ডর দলিল লেখক হিসেবে লাইসেন্স নবায়ন করতে, কোনো একটা লাইসেন্স করছে সেই লাইসেন্সটা নবায়ন করবে, নবায়ন করতে গেলে তাকে রিটার্নের কাগজ সাবমিট করতে হবে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তি বা বহাল রাখতে, আপনি আগ্নেয়াস্ত্রে কোনো একটা অস্ত্র কিনবেন, সেই অস্ত্রে বা ওইটার লাইসেন্স নবায়ন করবেন, আপনার নবায়ন হবে না আপনার রিটার্ন যদি সাবমিট করা না থাকে। আমদানির উদ্দেশ্যে ঋণপত্র বা এলসি খুলতে, এলসি খুলে না বিদেশ থেকে মাল আমদানি করতে, ওই এলসি খুলতে গেলেই আপনাকে অবশ্যই রিটার্নের কপি বা রিটার্ন পত্র সাবমিট করতে হবে। 10 লক্ষ টাকা বা তার বেশি টাকা মেয়াদি আমানত খুলতে বা বহাল রাখতে, আমানত করি না আমরা ব্যাংকে, আমানত রাখি না, ফিক্সড ডিপোজিট যাকে বলা, 10 লক্ষ টাকার অধিক করতে গেলেই আপনাকে রিটার্নের কপি সাবমিট করতে হবে। পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচন করতে গেলে, দাঁড়াইতে গেলে আপনাকে অবশ্যই রিটার্নের কপি সাবমিট করতে হবে। বীমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট নিবন্ধন বা নবায়ন করতে গেলেও আপনাকে, বীমা কোম্পানিগুলো আছে না, তাদের যে এজেন্সি সার্টিফিকেট থাকে, এই সার্টিফিকেট নবায়ন করতে গেলেও রিটার্নের কপি সাবমিট করতে হবে। পণ্য আমদানি ও রপ্তানির উদ্দেশ্যে বিল অফ এন্ট্রি দাখিল করতে গেলেও, এই যে এলসির মতো বিল অফ এন্ট্রি সাবমিট করতে গেলেও এটা রিটার্নের কপি সাবমিট করতে হবে। হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ইত্যাদির লাইসেন্স প্রাপ্তিতেও এবং নবায়নে রিটার্নের কপি সাবমিট করতে হবে। এই যে বিষয়গুলো বললেন, এখানে কিন্তু রিটার্নের কপি ছাড়াও কিছু কিছু জায়গায় কাজ করছে। সীমার মধ্যে, সীমার নির্দেশ কোনো ক্ষেত্রে যেখানে বলা আছে ম্যান্ডেটরি, ওইখানে রাখবে। এই যে 45টা পয়েন্ট বলতেছে, এরকম 45টা পয়েন্টে অবশ্যই লাগে, নির্দিষ্ট করে এনবিআর নির্দিষ্ট করে দিচ্ছে। সামনে আরো ক্ষেত্রটা ধরুন আগে ছিল 10টা, এখন বৃদ্ধি করছে, আরো বৃদ্ধি করবে, আরো ক্ষেত্র বৃদ্ধি করবে। ওই যে ক্ষেত্রে বলবে ওইটা আপনাদেরকে বা আমাদেরকে সরকার একটা বাইন্ডিংস এর মধ্যে আনতেছে, যাতে সরকারের ইনকাম বৃদ্ধি হয়। আমদানি নিবন্ধন, আমি সামনে বলছি, আরেকটা পয়েন্ট আসছে। আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তিতে নবায়ন, করযোগ্য আয় না থাকা সত্ত্বেও, আপনার করযোগ্য আয় নাই কিন্তু আপনি 20 লক্ষাধিক টাকার ঋণ গ্রহণ করবেন, ঋণ নেবেন ব্যাংক থেকে, তাও আপনাকে দিবে না, আপনাকে রিটার্নের কপি সাবমিট করতে। আয় নাই আপনার, অর্থাৎ করযোগ্য আয় নাই, ওই যে 3,50,000 টাকা না, এর চেয়ে কম আছে, কিন্তু আপনি করতে গেছেন 20 লক্ষ টাকার অধিক যদি আপনি ঋণ গ্রহণ করেন, যেভাবেই করেন, ধরেন জমি বন্ধক রেখা করছেন বা যেভাবেই করেন, তাহলেও আপনাকে রিটার্নের কপি সাবমিট করতে হবে। সাধারণ বীমার তালিকাভুক্ত সার্ভেয়ার লাইসেন্স নবায়ন, সাধারণ বীমা আছে না, বীমার অডিট করার জন্য কিন্তু কোম্পানি আছে, জানেন মনে হয় বিভিন্ন আছে, ওদের লাইসেন্স নবায়ন করতে গেলেই রিটার্নের কপি সাবমিট করবে। সিটি কর্পোরেশন, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট বিক্রয়, লিজ, হস্তান্তর, বাইনানামা এবং আমুক্তানামা নিবন্ধন করতে, অর্থাৎ রেজিস্ট্রি করতে, আপনি রেজিস্ট্রি অফিসে এখন মানে আপনি কোনো জমি রেজিস্ট্রি করতে যাবেন, আপনার সেটা লাগবে, রিটার্নের কপি জমা দিতে হবে। ক্লিয়ার? আমি এটাই বলছিলাম, পরবর্তীতে আসছি বলছি যে আপনাদের আর কেউ কিছু করেন আর না করেন, বর্তমানে সাব রেজিস্ট্রি অফিসে যাবেন কোনো জমি রেজিস্ট্রি করতে, আপনাকে ম্যান্ডেটরি, এই যে ভদ্রলোক জমির কাজ করে মাথা নাড়াচ্ছে, 100% আপনাকে রিটার্নের কপি সাবমিট করতে হবে। পূর্বে কিন্তু লাগবে না, রাইট? বাট এখন কিন্তু রিটার্নের কপি 100%। পূর্বে শুধু টিন দিলে হয়তো, এখন আর টিন দিলে হবে না, রিটার্নের কপি সাবমিট করতে হবে। অর্থাৎ সরকার আপনাদেরকে বাইন্ডিংস আনছে যে আপনার এই কাজগুলো হবে না, রিটার্নের কপি সাবমিট করে, অর্থাৎ রিটার্ন সাবমিট না করলে। আর রিটার্ন সাবমিট উল্টা পাল্টা করলে পরবর্তীতে আপনি অডিটে পড়েন, ঝামেলায় পড়বেন এবং ফাইন খাবেন, জেল জরিমানা যাবে। ঠিক আছে? চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, কর আইনজীবী, প্রকৌশলী, কর আইনজীবী, প্রকৌশলী, স্থপতি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা সমজাতীয় পেশাজীবী ব্যক্তিগণ কোনো একটা স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ
নিতে এবং নবায়নে আপনাকে রিটার্নের কপি সাবমিট করতে হবে। যেমন ডাক্তার হয়েছেন আপনি, একটা ওদের পেশাজীবী সংগঠন আছে, আপনার উকিল আছেন, উকিলের যে পেশাজীবী সংগঠন আছে, সেইখান থেকে আপনি